আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে নতুন সরকার। আজকের লিড নিউজটি লিখেছেন বশির আহমেদ। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্র ও চীনের নানামুখী কৌশলগত এবং কূটনৈতিক তৎপরতা এখন প্রকাশ্য। অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব রাখতে চাইছে দুই পরাশক্তি। এক্ষেত্রে চীনের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতাই অধিক জোরালো। বাংলাদেশ সহ এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলার প্রকাশ্য ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দায়িত্ব নিয়ে ঢাকায় পৌঁছে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রীতিমতো ব্রিফিং করে জানান, বাংলাদেশ সহ এই অঞ্চলে চীনের প্রভাব বিস্তারে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, বাংলাদেশে চীনের প্রভাব মোকাবেলায় আমি বলিষ্ঠভাবে কাজ করব। নতুন মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যের পর কোনো ধরনের বিলম্ব না করেই কড়া প্রতিক্রিয়া জানায় ঢাকার চীনা দূতাবাস। দূতাবাসের বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে বলা হয়, বেইজিং ঢাকার সম্পর্ককে প্রভাবিত করার ক্ষমতা তৃতীয় কোনো দেশের নেই। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের এই বৈরী মনোভাব আঞ্চলিক ভূ রাজনীতি এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য নতুন সমীকরণ দাঁড় করিয়েছে। পরিবর্তিত এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, কূটনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ঠিক কিভাবে ভারসাম্য রক্ষা করা হবে তা সত্যিকার অর্থেই নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র চীনের চলমান তৎপরতার মাঝেই দায়িত্ব নিয়েছে নতুন সরকার। বিশ্লেষকদের পরামর্শ, দুই পরাশক্তির ভূ রাজনৈতিক দ্বন্দ্বে কারো পক্ষ নেওয়া যাবে না। অন্তত সরকারের পক্ষে বাংলাদেশকে অগ্রসর হতে হবে। কোনো ধরনের কৌশলগত নিরাপত্তা চুক্তি থেকে বাংলাদেশকে বিরত থাকতে হবে। তবে এই পরিস্থিতিকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগ হিসেবেও দেখছেন কোনো বিশ্লেষক। তারা বলছেন, বিশ্বের প্রধান দুই পরাশক্তি বাংলাদেশকে কাছে পেতে চাইছে, কেউ বিরোধিতা করছে না। এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটি সুযোগ। এই সুযোগ কাজে লাগানোর বিষয়টি নির্ভর করবে সরকারের নীতি নির্ধারকদের বিচক্ষণতার উপর। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। উভয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে নতুন সরকার। বাংলাদেশে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্র ও চীনের দৃশ্যমান তৎপরতা মূলত শুরু হয় বিগত অন্তর্বর্তী সরকারের সময় থেকে। অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন, বাংলাদেশের বন্দর ও পানি ব্যবস্থাপনায় যুক্ত হওয়া, সর্বোপরি বিএনপি সহ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে টেকসই অংশীদারত্ব গড়ে তুলতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায় বেইজিং। এ সময় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা একের পর এক বেইজিং সফর করেন। সর্বোপরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ছিল কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনে যান প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিরল সম্মান জানানোর পাশাপাশি দৃঢ় রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন জানানো হয়। তিস্তা সহ অন্যান্য নদীর পানি ব্যবস্থাপনায় সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। মোংলা বন্দর ব্যবস্থাপনায় যুক্ত করা হয় চীনকে। ঢাকার পক্ষ থেকে চীনের তৈরি বেশ কিছু মাল্টিরোল ফাইটার জেট কেনার প্রস্তাব করা হয়। এসবই ছিল ঢাকা বেইজিং সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কৌশলগত পদক্ষেপের অংশ। প্রধান উপদেষ্টার চীন সফর দুই দেশের অংশীদারত্বের ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করে। এছাড়া বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য একটি ত্রিদেশীয় ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের সময়। চীনের এসব পদক্ষেপকে কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনায় নেয় ওয়াশিংটন। ডক্টর ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন থাকার পরও চীন ইস্যুতে ইউনূস সরকারের ওপর চাপ বাড়াতে
দ্বিধা করেনি মার্কিন প্রশাসন। ত্রিদেশীয় ফোরাম গঠনের উদ্যোগের ব্যাপারে ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে রীতিমতো ব্যাখ্যা চেয়ে বসেন। বহুল আলোচিত ট্রেড নেগোসিয়েশন কঠোর অবস্থানে যায় ওয়াশিংটন। নেগোসিয়েশনের গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয় চীনের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি চীন থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সীমিত করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ দেওয়া হয় বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তি করতে না পারলে বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ শর্ত মেনে নির্বাচনের ঠিক 3 দিন আগে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করে বাংলাদেশ। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে বাণিজ্যের তুলনায় ভূ রাজনীতির উপাদানই বেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনীতিক এই চুক্তি সম্পর্কে আমার দেশের সঙ্গে আলাপে বলেন, এটা একটি ব্যাড ডিল, এটাকে কোনোভাবেই ভালো চুক্তি বলা যাবে না। কিন্তু এই চুক্তি স্বাক্ষর করা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প ছিল না। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তি সই না করলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিপর্যয়ের মুখে পড়ত। ভিয়েতনাম সহ অন্যান্য দেশেও আমাদের মতো এ ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সিনিয়র কূটনীতিক মনে করেন, এই বাণিজ্য চুক্তির মাধ্যমে আগামী দিনগুলোয় বাংলাদেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবে যুক্তরাষ্ট্র। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অনুভব করছে নানামুখী মার্কিন চাপ। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন পত্র পাঠান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই অভিনন্দন পত্রে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের তাগিদ দিয়ে ট্রাম্প বলেন, আমি আশা করি আপনি বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে আমাকে সাহায্য করবেন। এছাড়া বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রয় বিষয়টিও তুলে ধরা হয় অভিনন্দন পত্রে। এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেন, আমি আশা করি আপনি নিয়মিত সামরিক চুক্তিগুলো সম্পূর্ণ করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যাতে আপনার সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি উন্নতমানের সামরিক সরঞ্জাম সরবরাহ করা যায়। সর্বোপরি একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার স্বার্থের ওপর বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব নির্ভর করবে বলে অভিনন্দন পত্রে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের এই অভিনন্দন পত্রকে অস্বাভাবিক আখ্যা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার দেশের সঙ্গে আলাপে বলেন, এমন অভিনন্দন পত্র আমরা অতীতে দেখিনি। যে ভাষায় এবং যেমন ইস্যু তুলে ধরা হয়েছে তা কোনোভাবেই অভিনন্দন পত্রের সঙ্গে যায় না। আসলে আগামীতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে ঢাকাকে ঠিক কি করতে হবে সেই নির্দেশনায় দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার চিঠিতে। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যে ঢাকা আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গত 3 ও 5 মার্চ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গুরুত্বপূর্ণ এই মার্কিন নীতি নির্ধারক। এসব বৈঠকে আলোচিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ব্যাপারে কঠোর বার্তা দেন পল কাপুর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার দেশকে জানিয়েছেন, পল কাপুর বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ব্যাপারে ওয়াশিংটনের কঠোর মনোভাবের কথা জানিয়ে গেছেন। ট্রাম্প প্রশাসনের বার্তা স্পষ্ট, বাণিজ্য চুক্তিটি যেভাবে সই হয়েছে সেইভাবেই এর বাস্তবায়ন হতে হবে। এদিকে গত 5 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বৈঠকে মার্কিন বোয়িং কোম্পানি থেকে বাংলাদেশ যে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত ক্রয় চুক্তি সম্পন্ন করতে চায় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রগুলো আমার দেশকে জানিয়েছে। বাণিজ্য চুক্তির সঙ্গে বোয়িং এর উড়োজাহাজ কেনার যোগসূত্র রয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বেসামরিক বিমান ও পর্যটক মন্ত্রী আফরোজা খানম রিতা, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাত হোসেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এবং প্রধানমন্ত্রীর সামরিক বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল আলমের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। এদিকে চীনও বসে নেই। বেজিং জোরালো কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। দায়িত্ব নেওয়ার 48 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন।
বৈঠকে ঢাকা বেজিং দৃঢ় অংশীদারত্ব গড়ে তোলার বার্তা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী ছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক তথা মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন চীনা রাষ্ট্রদূত। ইতোমধ্যে রাষ্ট্রদূত ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে একাধিক বৈঠক ছাড়াও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর আমন্ত্রণে আগামী 28 এপ্রিল 3 দিনের দ্বিপক্ষীয় সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভবিষ্যৎ চীন সফর নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা বেজিং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোরদারের তৎপর হয়েছে চীন। এই উদ্যোগের অংশ হিসেবে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 20 সদস্যের বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী 16 থেকে 24 এপ্রিল চীন সফরে যাচ্ছে। এই সফরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিও হাই সিং স অন্য নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি প্রতিনিধি দল। বিএনপির প্রতিনিধি দলের সফরকে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ভূ রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের নানামুখী কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক তৎপরতা বাড়ছে, যা বাংলাদেশের নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভূ রাজনীতির এই প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে ভারসাম্য বজায় রেখে জাতীয় স্বার্থ সমুন্নত রাখা সহজ কোনো বিষয় নয়। কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের পরামর্শ, সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ডিল করতে হবে দুই পরাশক্তিকে। তারা বলছেন সরাসরি কোনো পক্ষভুক্ত হওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির আমার দেশের সঙ্গে আলাপে বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্র চীন দুই দেশেই চাইছে বাংলাদেশকে তাদের বলয় নিতে। এটা বাংলাদেশের জন্য একটি জটিল সমীকরণ। আসলে দুই পরাশক্তির কারোর এজেন্ডাতেই আমাদের যোগ দেওয়া ঠিক হবে না। তিনি বলেন, প্রথমে আমাদের নিজস্ব স্বার্থের কথা বিবেচনায় নিতে হবে। দুই দেশের সঙ্গেই আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু রয়েছে। বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আরো অনেক ইস্যুতে চীনের সঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। অন্যদিকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি বাণিজ্য চুক্তি সই করেছি। ভারসাম্য রক্ষার জন্য আমরা যুক্তরাষ্ট্র থেকে কিছু সামরিক সরঞ্জাম কিনতে পারি, তবে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্বে আমরা কোনোভাবেই জড়াবো না, আমরা কোনো পক্ষ নেব না। সাবেক এই কূটনীতিক সরকারকে পরামর্শ দিয়ে বলেন, আমাদের উচিত হবে যুক্তরাষ্ট্র ও চীনকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া যে আমরা এতটুকু করতে পারবো আর বাকিটা করতে পারবো না। বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের কূটনীতিক তৎপরতা বাংলাদেশের জন্য এক জটিল পরিস্থিতি তৈরি করেছে মন্তব্য করে আমার দেশকে বলেন, দুটি দেশই চাচ্ছে বাংলাদেশকে তাদের নিজ নিজ ব্লকে ধরে রাখতে। এটি একটি জটিল পরিস্থিতি। এমন পরিস্থিতি অতীতে অনেক দেশ ফেস করেছে। আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দুই দেশকে ডিল করতে হবে, যদিও কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং। পাকিস্তানের প্রসঙ্গ তুলে ধরে এই বিশ্লেষক বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমরা পাকিস্তান মডেল বিবেচনায় নিতে পারি। চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত গভীর। চীন পাকিস্তান সম্পর্ককে বলা হয় অল ওয়েদার ফ্রেন্ডশিপ। একই সঙ্গে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলেছে। এমনটি করতে পারলে সেটা আমাদের জন্য সবচেয়ে সহায়ক হবে। আমরা আসলে কাউকে বাদ দিয়ে চলতে পারবো না, তবে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয়টি আমাদের বিবেচনায় রাখতে হবে। বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মনিরুজ্জামান মনে করেন, বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষ নজর এখন বাংলাদেশের দিকে। এই পরিস্থিতি নতুন সরকারের সামনে একদিকে যেমন বড় চ্যালেঞ্জ, আবার সুযোগও বটে। দুই দেশই আমাদের সহযোগিতা দিতে চাইছে। কেউ বলছে না যে আমরা বাংলাদেশকে সহযোগিতা করব না। চ্যালেঞ্জ হলো ভারসাম্য বজায় রেখে আমরা কিভাবে এই সহযোগিতা গ্রহণ করব। তবে কোনো ধরনের সামরিক জোটে যাওয়া যাবে না।
কারোর সঙ্গেই আমরা কৌশলগত নিরাপত্তা চুক্তিতে সই করব না। যুক্তরাষ্ট্র ও চীনকে ডিল করার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ নিতে হবে হিসাব করে, একই সঙ্গে কথা বলতে হবে মেপে। আমি মনে করি আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে দুই পরাশক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব। তবে এটা নির্ভর করছে তারেক রহমানের নেতৃত্বে নতুন যে টিম সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে তাদের কর্মদক্ষতা ও বিচক্ষণতার উপর। তিনি বলেন, সরকারের উচিত হবে এই ইস্যুতে বিরোধী দলের সঙ্গে ঐক্যমত্য গঠনের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ নিয়ে কাজ করছে এমন থিঙ্ক ট্যাঙ্ক, গণমাধ্যম ও স্টেক হোল্ডারদের যুক্ত করা। এদিকে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্র চীন ভারসাম্য রক্ষার ব্যাপারে জানতে চাইলে আমার দেশকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও চীন আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। আমাদের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে আমরা সম্পর্ক বজায় রাখব। আমি আশাবাদী আগামী দিনগুলোতে দুই দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক ও অংশীদারত্ব বজায় থাকবে। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।